हल्ला बोल हल्ला बोल हल्ला बोल हल्ला बोल हल्ला बोल हल्ला बोल মানুষের সাথে হল্লা বল মানুষের পাশে হল্লা বল हल्ला बोल হল্লা বল হল্লা বল নিরপেক্ষতার দীক্ষা নির্ভীকতার শিক্ষা নিরপেক্ষতার দীক্ষা নির্ভীকতার শিক্ষা মানুষের ভালোবাসা নিয়ে পথ চলে হল্লা বল হল্লা বল हल्ला बोल হল্লা বল हल्ला बोल হল্লা বল নমস্কার, হল্লা বলে স্বাগত। সঙ্গে আমি সুস্মিতা। বিস্তারিত সংবাদে যাব, তার আগে শিরোনাম। চুক চুক লাগাও চুমুক আসল লিচুর মজা এবার জমুক ক্লান্তি করে দূর স্বাস্থ্যে ভরপুর আমের রসে টই টম্বুর মজাদার স্বাদে ভরা স্বাদ আগরতলা বিমানবন্দরের নামকরণ হলো মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর বিমানবন্দর। উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। লোকসভা নির্বাচনে 2 আসনে একা লড়াই করবে আইপিএফটি। এই সিদ্ধান্তে দল অনর, বললেন মঙ্গল দেববর্মা। $10,323 জন অশিক্ষক পদে নিয়োগ মামলার পরবর্তী শুনানি 18 জুলাই। উদ্যোক্তা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সংরক্ষিত চুক্তি 30 সেপ্টেম্বরের মধ্যে স্বভূমে ফিরছেন মিজোরামের রিয়াং শরণার্থীরা। ভাড়া বৃদ্ধির দাবিতে 6 জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যাচ্ছে বাস মালিকরা। ধর্মঘটকে সমর্থন ছোট গাড়ির মালিকদের। এখন সংবাদ বিস্তারিত। আগরতলা বিমানবন্দরের নতুন নাম হলো মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের নামকরণে। এখন থেকে নতুন পরিচিতি হলো মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের বিমানবন্দর। কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে। বুধবার দিল্লি থেকে ফিরে আগরতলা বিমানবন্দরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বিমানবন্দরের নতুন নামকরণের সূচনা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন অনুষ্ঠানে রাজ্য মন্ত্রিসভার অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। ত্রিপুরাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো। আগরতলা বিমানবন্দরের নামকরণ হলো মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের নামকরণে। কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে নতুন নামকরণে। এখন থেকে আগরতলা বিমানবন্দরের নতুন নাম হয়েছে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর বিমানবন্দর। বুধবার সন্ধ্যায় দিল্লি থেকে ফিরে আগরতলা বিমানবন্দরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন নামকরণের সূচনা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন বিকেল থেকে আনন্দ সমারোহ ছিল বিমানবন্দরে। ঢাক বাজনা নিয়ে কেন্দ্রীয় সরকারের শিলমোহরকে স্বাগত জানানো হয়। বিমানবন্দরের ভেতরে এবং বাইরে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বড় বড় হোর্ডিং লাগানো হয়। সাধারণ মানুষের পাশাপাশি মহিলাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। নতুন নামকরণের সূচনা করে মুখ্যমন্ত্রী এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান। জয় করে নিয়েছে আজকে প্রধানমন্ত্রী।
সমাজ, যার দরুন আজকে উত্তর গেট হোক, উচ্চান্ত কলেজ হোক, নির্মল হোক, ত্রিপুরাকে লোক জানে, চিনতে পারে, বুঝতে পারে মহারাজের কৃতিত্বের কারণে। ত্রিপুরেশ্বরী মন্দির হোক, সবগুলো রাজাদের কৃতিত্ব। মুখ্যমন্ত্রী এদিন ত্রিপুরার রাজাদের ইতিহাস টেনে তাদের প্রশংসায় পঞ্চমুখ হন। তিনি বলেন, রাজ্যের প্রধান প্রধান ঐতিহ্যগুলো গড়ার পেছনে রাজাদের কৃতিত্ব রয়েছে, এটা অস্বীকার করা যায় না। তিনি বলেন, আগরতলা বিমানবন্দর থেকে 4 লেনের সড়ক হবে, আর এটা যুক্ত হবে আগরতলা সাবরুম জাতীয় সড়কের সাথে। এছাড়াও এদিন একগুচ্ছ সিদ্ধান্তের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। আমাদের মুখ্যমন্ত্রী মায়ের দর্শন করার জন্য যখন মহারাজ মানিকের এয়ারপোর্টে নামবে, সেখান থেকে রোড করে সিধা মায়ের আশীর্বাদ তার জন্য নীতিন ভাই জানাবো। এবং আমি সেটাও বলেছি যেদিকে কাজ করছে রাজ্যে, সেটাকে আরো বেশি ত্বরান্বিত করার জন্য এদিন সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য মন্ত্রিসভার সদস্যরা, স্থানীয় বিধায়ক ডক্টর দিলীপ দাস, কৃষ্ণধন দাস সহ প্রশাসনের আধিকারিকরা। এদিন সংক্ষিপ্ত অনুষ্ঠানকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের এই সিদ্ধান্তে এবং বিমানবন্দরের আধুনিকীকরণের উদ্যোগ গ্রহণ করায় খুশি সকল অংশের মানুষ। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবোল। 10,323 জন শিক্ষক ও 12,000 অশিক্ষক পদের নিয়োগ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী 18 জুলাই। রাজ্য প্রশাসনের একটি বিশেষ সূত্রে এই সংবাদ জানা গেছে। এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি A.K. গোয়েল এবং বিচারপতি A. নজরকে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চে এই মামলাটি ওঠে। উল্লেখ্য, আগামী 18 জুলাই এই দিনটি বুধবার পড়েছে। 10,323 জন শিক্ষকের চাকরি মামলার শুনানি আজ সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত হবে। সুপ্রিম কোর্টে বিচারপতি A.K. গোয়েল এবং বিচারপতি A. নজরকে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চে এই বহু আলোচিত মামলার শুনানি হবে। উল্লেখ্য, রাজ্য সরকার রাজ্যের শিক্ষক স্বল্পতার কথাটি বিবেচনা করে 10,323 জন শিক্ষকের অ্যাডহক ভিত্তিতে চাকরি মেয়াদ আরো 2 বছর বৃদ্ধির জন্য সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করে। এই আবেদনের উপরেই আজ শুনানি হবে। পাশাপাশি শিক্ষা দপ্তরে 12,000 অশিক্ষক কর্মচারী নিয়োগ সংক্রান্ত মামলাটিও আজ একই সঙ্গে শুনানি অনুষ্ঠিত হবে। এই 2 মামলার রায় কি হয় তা নিয়ে গোটা রাজ্যে জল্পনা কল্পনা বর্তমানে তুঙ্গে রয়েছে। সবার নজরে এখন রয়েছে সুপ্রিম কোর্টের উপর। প্রসঙ্গত উল্লেখ্য যে শিক্ষা দপ্তরে বর্তমানে শূন্য পদের সংখ্যা প্রায় 12,000। এর উপর যদি আজ 10,323 জন শিক্ষকের চাকরি চুক্তি ঘটে, তবে বিশাল সংখ্যক স্বল্পতা দেখা দেবে। এতে ব্যাহত হবে শিক্ষাদান কর্মসূচি। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল। যতদিন না পর্যন্ত রাজ্যে গুণগত শিক্ষার জন্য শিক্ষক শিক্ষিকা পাওয়া যাচ্ছে, ততদিন 10,323 জন শিক্ষকের 2 বছরের জন্য এক্সটেনশন বা এডকের ভিত্তিতে নিয়োগের জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানানো হবে রাজ্য সরকারের তরফে। 10,323 জন সম্পর্কে এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। তিনি জানান, আইনের পথে চলবে, যা করার করবে সরকার। চলো, আজকের কেসটা উঠেছিল এবং যে মেইন জাজ উনি বোধহয় 6 তারিখ থেকে রিটায়ারমেন্টে চলে যাবে। সেই জন্য পরবর্তী তারিখ ঠিক করা হয়েছে 18 জুলাই। সেদিন হিয়ারিং হওয়ার কথা। সেই হিয়ারিংয়ে আমাদের সরকার পক্ষ থেকে যারা 10,323, যদিও সংখ্যাটা এখন কম, 9,083, তো ওদের ফার্দার এক্সটেনশনের জন্য আমরা চাইছি আমাদের শিক্ষক নিয়োগ সাপেক্ষে। আমরা যখন কোয়ালিটি টিচার পাবো, সেই সাপেক্ষে আমরা বলছি আরও 2 বছর যেন সময় লাগবে। আপনারা জানেন যে শিক্ষক পাচ্ছি না, শিক্ষিকা পাচ্ছি না,
এই জন্যই আমাদের এই সমস্যা হচ্ছে। মানে কোয়ালিফাইড শিক্ষক, কোয়ালিফাইড এবং কোয়ালিটি এডুকেশন দিতে পারে এমন শিক্ষকের অভাব। আমরা টিচার রিক্রুটমেন্ট বোর্ডের কাছে বারবার চেয়েও আমরা সাফিসিয়েন্ট টিচার পাচ্ছি না। বুধবারও শিক্ষামন্ত্রী রতনলাল নাথ স্কুল পরিদর্শন করেন। আজ তিনি হরিগঙ্গা, বিজয় কুমার এবং পূর্ব দুর্জয়নগর হাই স্কুল পরিদর্শন করেন। তিনটি স্কুলের বিহাল শিক্ষা ব্যবস্থা দেখে শিক্ষামন্ত্রী খুবই দুঃখিত হন। তিনি অভিযোগ করেন শিক্ষক শিক্ষিকারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছেন না। মঙ্গলবার রাজধানীর শিশু বিহার, বুদ্রং গার্লস সহ 5টি স্কুল পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। বুধবার পরিদর্শন করেন হরিগঙ্গা, বিজয় কুমার এবং পূর্ব দুর্জয়নগর হাই স্কুল। তিনটি স্কুলের পড়াশোনার বেহাল চিত্র দেখে শিক্ষামন্ত্রী খুবই দুঃখিত হন। শিক্ষক শিক্ষিকারা তাদের মর্জি মাফিক ভাবে স্কুলে আসছেন। শিক্ষক শিক্ষিকারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছেন না। গতকালও আমি ভিজিট করেছি, আগরতলা শহরের 5টা স্কুল ভিজিট করেছি, মর্নিং শিফট এবং নুন শিফট। আজকেও 3টা স্কুল ভিজিট করেছি। আজকে গিয়েছিলাম হরিগঙ্গা স্কুলে, আজকে গিয়েছি বিজয় কুমার স্কুলে, এখন লাস্টলি এখানে পূর্ব দুর্জয়নগর হাই স্কুল। অ্যাকচুয়ালি স্কুলগুলির বেহাল অবস্থা, বিল্ডিংয়ের কথা আমি বলছি না, শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ অত্যন্ত নিম্নমানের এবং শিক্ষকরা জানে না এটা না, শিক্ষিকারা শিক্ষিত, তারা ইচ্ছা করলে শিক্ষা প্রদান করতে পারে। আমার মনে হয় দীর্ঘদিন একটা সিস্টেম চালুর ফলে শিক্ষক শিক্ষিকারা ছাত্রদের প্রতি যা দায়িত্ব কর্তব্য বা স্কুলের প্রতি বা শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি যে দায়িত্ব কর্তব্য এগুলি তারা পালন করছে না, সম্পূর্ণ অবহেলা করছে। আজ শ্রীনাথ আরও অভিযোগ করেন দুর্জয়নগর স্কুলের প্রধান শিক্ষিকা নিজে স্কুলে উপস্থিত হননি। একজন শিক্ষিকা অনুমতি না নিয়ে বেতন তুলতে ব্যাংকে চলে যান। স্কুলগুলি পরিষ্কার পরিচ্ছন্ন নয়। স্কুলের প্রতি শিক্ষক শিক্ষিকাদের মায়া মমতা নিয়ে বলীয় প্রতিক্রিয়া ব্যক্ত করেন শিক্ষামন্ত্রী। দেখলাম হেডমিস্ট্রেসকে পাইনি। হেডমিস্ট্রেস কোথাও যেতে হলে মুভমেন্ট বুকসে মেনশন করতে হয়। দেখা গেল 3-4 জন চলে গেল ব্যাংকে টাকা তুলতে, সেটাও কাউকে বলে যাওয়ার কোনো কারণ দেখায়নি। একজন চলে গেল, ওনার বাবা মারা গিয়েছিল, ওনার আজকে শ্রাদ্ধ। স্কুলগুলি অপরিষ্কার, স্কুলগুলোর প্রতি কোনো মায়া মমতা শিক্ষক শিক্ষিকাদের নেই, এটা আমার চোখে পড়েছে। শিক্ষামন্ত্রী আরো বলেন তিনি শিক্ষক শিক্ষিকাদের শুধরানোর সুযোগ দিচ্ছেন। এরপরও যদি তারা নিজেদের দায়িত্ব কর্তব্যে অবহেলা করেন তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লা বল। যাত্রী ভাড়া বৃদ্ধির দাবিতে শেষ পর্যন্ত 6 জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যাচ্ছে বাস মালিকরা। বাস মালিকদের আন্দোলনকে সমর্থন করেছে ছোট গাড়ির মালিকরাও। 6 জুলাই সকাল থেকে গোটা রাজ্যে সর্বত্র যান চলাচল বন্ধ রাখা হবে। রাজ্য সরকারকে 2 দফায় সময় দিয়েও সরকার যাত্রী ভাড়া বৃদ্ধি না করায় এই আন্দোলনে যেতে বাধ্য হয়েছেন বাস মালিকরা। বুধবার নাগেরজোলা মোটর স্ট্যান্ডে সাংবাদিক বৈঠক করে বাস মালিকরা এই আন্দোলনের কথা ঘোষণা করেন। এদিকে বাস মালিকরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ঘোষণা দিলেও সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ভাড়া বৃদ্ধির দাবিতে শেষ পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে বাস মালিকরা। 2 দফায় রাজ্য সরকারকে সময়সীমা দিয়েও সরকার এ বিষয়ে সিদ্ধান্ত না নেওয়ায় 6 জুলাই থেকে ধর্মঘটে যাবার ঘোষণা দিয়েছে বাস ওনার্স অ্যাসোসিয়েশন। বুধবার নাগেরজোলা মোটর স্ট্যান্ডের সাংবাদিক সম্মেলনে কথা জানিয়ে দেন বাস মালিকদের পক্ষে দেবব্রত সরকার। তিনি জানান 2 দফায় রাজ্য সরকারকে সময়সীমা বেঁধে দেওয়া হয় বাস মালিকদের তরফে। গত মাসের প্রথম দিকে রাজ্য সরকারকে ভাড়া বৃদ্ধির দাবি করেছিল যানবাহন মালিকরা। এর কারণ যে হারে জ্বালানির মূল্য বৃদ্ধি ঘটছে তাতে গাড়িগুলি পরিচালনা করা অসুবিধা হয়ে পড়ছে। কিন্তু রাজ্য পরিবহন মন্ত্রী প্রাণজিৎ সিংহ রায় আশ্বাস দিয়েছিলেন ভাড়া বৃদ্ধি হবে, কিন্তু আজ পর্যন্ত সরকারের তরফে কোনো আশ্বাস মেলেনি। গত 13 জুন সরকারকে প্রথম সময়সীমা দেওয়া হয়। 21 জুন থেকে ধর্মঘটে যাওয়ার কথা ছিল, কিন্তু ইদানিংকালে বন্যায় রাজ্যে ব্যাপক ক্ষতি হয়, সেবারও আন্দোলন পিছিয়ে নেয় বাস মালিকরা।
বুধবার দুপুরে সাংবাদিক সম্মেলন করে বাস মালিকরা ঘোষণা দেন 6 জুলাই থেকে তারা আন্দোলনে যাচ্ছেন। তাদের আন্দোলনকে সমর্থন জানিয়েছেন ছোট গাড়ির মালিকরা। যতদিন না পর্যন্ত ভাড়া বৃদ্ধি হচ্ছে ততদিন ধর্মঘট চলবে বলে জানিয়ে দেন বাস মালিকরা। এরকম তেলের দাম, বিভিন্ন যন্ত্রাংশের দাম, কাগজপত্রের দাম, এগুলি আমরা চালিয়ে যখন গাড়ি সারাদিন চলে আসে, রাত্রিবেলা আমরা ঠিকমতো টাকা পাই না, শ্রমিকদেরকেও ঠিকভাবে বেতন দিতে পারি না। যার জন্য শ্রমিকদের সাথে মালিকদের প্রতিনিয়ত কলহ হচ্ছে এবং মালিকরা বর্তমানে যাত্রীবাহী গাড়িগুলি পরিচালনা করা, চালিয়ে রাখা অসম্ভব হয়ে পড়ে। যার জন্য আমরা অনেকবার বলেও বিগত সরকারকে আমরা বলেছি, কিন্তু বর্তমানে আমাদের যে জনমুখী একটা সরকার ত্রিপুরা রাজ্যে আছে, আমরা জানি জনমুখী সরকার, কিন্তু তারপরেও আমাদের অস্তিত্ব রক্ষার তাগিদে, আমাদের বাঁচার স্বার্থে আমরা বাধ্যতামূলক, আমরা যদিও আমাদের অনিচ্ছাকৃতভাবে আমরা আগামী 6 তারিখ থেকে আমাদের গাড়িগুলি আমরা পরিচালনা বন্ধ রাখব। সারা ত্রিপুরা রাজ্যের মালিক সংগঠন 6 জুলাই সকাল থেকে শুরু হবে এই ধর্মঘট। সারা রাজ্যেই যান চলাচল বন্ধ থাকবে। এর ফলে মানুষের দুর্ভোগ পোহাতে হবে। বাস মালিকরা জানান, পরিবহন শিল্পের অস্তিত্ব টিকিয়ে রাখতেই এই ধর্মঘটে যাচ্ছেন। এদিকে রাধানগর চন্দ্রপুর মোটর স্ট্যান্ড থেকেও যান চলাচল বন্ধ থাকবে বলে জানান তারা। এদিকে চূড়ান্তভাবে বাস মালিকরা জানান, ধর্মঘট ছাড়া আর কোনো উপায় ছিল না তাদের কাছে। এখন দেখার বিষয় সরকারি ব্যাপারে কি ভূমিকা গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল। চলতি বছরের 30 সেপ্টেম্বরের মধ্যে স্বভূমি ফিরে যাচ্ছে মিজোরামের রিয়াং শরণার্থীরা। গতকাল দিল্লিতে অনুষ্ঠিত এক ত্রিপাক্ষিক চুক্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে দীর্ঘ 22 বছর বাদে ত্রিপুরার রিয়াং শরণার্থীদের সমস্যার সমাধান হতে চলেছে। চুক্তি অনুযায়ী একগুচ্ছ সহায়তা দিয়ে রিয়াং শরণার্থীদের মিজোরামে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় 22 বছর আগে মিজোরামের গিরিকন্দরে বসবাসকারী রিয়াং জনজাতিদের সাথে মিজো জনজাতিদের সংঘর্ষ হয়। কয়েক হাজার রিয়াং জনজাতির জীবন রক্ষার তাগিদে মিজোরাম ছেড়ে উত্তর ত্রিপুরার বিভিন্ন স্থানে আশ্রয় গ্রহণ করে। রাজ্য সরকারের বিশেষ অনুরোধে কেন্দ্রীয় সরকার ত্রিপুরায় আশ্রয় গ্রহণকারী মিজোরামের রিয়াং ব্রু শরণার্থীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের ব্যবস্থা করে। এভাবেই কেটে যায় দীর্ঘ 22টি বছর। এই ব্রুন রিয়াং শরণার্থীদের মিজোরামে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য শুরু হয় উদ্যোগ, আলাপ আলোচনা, সফর পাল্টা সফর। অবশেষে দীর্ঘ 22 বছর বাদে অবসান হতে চলেছে রিয়াং শরণার্থী সমস্যার। মঙ্গলবার কেন্দ্র ও রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে দিল্লিতে এক ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, মিজোরামের মুখ্যমন্ত্রী লালথানহালা। এছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সচিব, ত্রিপুরার মুখ্য সচিব, মিজোরামের স্বরাষ্ট্র দপ্তরের প্রধান সচিব সহ অন্যান্য শীর্ষ আধিকারিকরাও মঙ্গলবারের বৈঠকে উপস্থিত ছিলেন। এই ত্রিপাক্ষিক বৈঠকে সিদ্ধান্ত হয়, আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে ত্রিপুরায় আশ্রিত সব রিয়াং ব্রু শরণার্থীরা মিজোরামে ফিরে যাবেন। অক্টোবরের প্রথম সপ্তাহে রিয়াং শরণার্থীদের সবকটি ক্যাম্প বন্ধ করে দেওয়া হবে। মিজোরামের স্বভূমে ফিরে যাওয়ার জন্য রিয়াং শরণার্থীদের একগুচ্ছ সহায়তা প্রদান করা হবে বলেও এই ত্রিপাক্ষিক বৈঠকে সিদ্ধান্ত হয়। সেই মর্মে একটি ত্রিপাক্ষিক চুক্তিও স্বাক্ষরিত হয়। এই ত্রিপাক্ষিক চুক্তিতে ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের বিশেষ সচিব, ত্রিপুরার মুখ্য সচিব, মিজোরামের স্বরাষ্ট্র দপ্তরের প্রধান সচিব এবং মিজোরামের ব্রু ডিসপ্লেসড পিপলস ফোরামের সভাপতি স্বাক্ষর করেন। উল্লেখ্য, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রচেষ্টা ও উদ্যোগেই দীর্ঘ 22 বছর পরে রিয়াং শরণার্থীদের সমস্যার সমাধান হতে চলেছে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আবারও স্বাগত। হল্লে বলে চলে যাচ্ছি অন্যান্য খবরে। যান দুর্ঘটনা কোনোভাবেই পিছু ছাড়ছে না কৈলাসহরকে। বুধবার দুপুরে কৈলাসহরের ঊনকোটি পাহাড়ের যাত্রীবাহী ম্যাজিক ও ইট বোঝাই ট্রিপারের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছে 9 জন। ম্যাজিক চালক সহ 5 জনের অবস্থা আশঙ্কাজনক হয়, তাদের জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তীব্র গতিতে বাঁক নিতে গিয়ে ঘটে দুর্ঘটনাটি। পুলিশ দুর্ঘটনার মামলা হাতে নিয়েছে।
যাত্রীবাহী ম্যাজিক ও ট্রিপারের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন 9 জন যাত্রী। বুধবার দুপুরে ঘটনাটি ঘটে কৈলাসহরের ঊনকোটি পাহাড়ের কৈলাসহর ধর্মনগর রোডে। 9 জনের মধ্যে 5 জনের অবস্থা সংকটজনক হয়, তাদের জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, TR02A2590 নম্বরের একটি ম্যাজিক গাড়ি যাত্রী নিয়ে কৈলাসহর থেকে ধর্মনগরের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসছিল TR05A1765 নম্বরের একটি ট্রিপার। দুটি গাড়ি দ্রুতগতিতে চলছিল। কৈলাসহরের ঊনকোটি পাহাড়ে দ্রুতগতিতে দুটি গাড়ি বাঁক নিতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। ম্যাজিক গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। দুটি গাড়ি আইন ভেঙে চলছিল বলে অভিযোগ স্থানীয়দের, কেননা ম্যাজিক গাড়িটি 12 জনের পরিবর্তে 16 জন যাত্রী বহন করছিল এবং ট্রিপারটি মাত্রাতিরিক্ত ইট বহন করে আসছিল। এদিকে দুর্ঘটনার বিকট শব্দ পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করেন। পরবর্তী সময়ে দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আহতদের নিয়ে আসে ঊনকোটি জেলা হাসপাতালে। সেখান থেকে ম্যাজিক চালক সহ 5 জনকে জীবিত রেফার করেন চিকিৎসকরা। ঘটনা হচ্ছে, আমি তো বাম সাইড সাপিয়া যাই আর পুরা, আর টার্নিং আসলো এখানে, তো আমি হাফ উঠিয়ে গাড়িটা একদম স্লো আসলো। তারপরে ওই যে টিপার বড় গাড়িটা টার্নিং লইছে, লইয়াও মানে পুরা ডাইন সাইড রং সাইড পুরা সাফাই দিছে গাড়ি। এই সাফানের কারণে তো মানে আমার গাড়িতে বাড়ি মারছে। অনুকুটিটা ফাইরে সেটার মধ্যে একটা খিতাতে পরে ইটার মাঝে মানে একটা ভূত গাড়ি আইতাছে, মানে ইটার গাড়ি আর কি, বড় গাড়িটা আজকাল জম খাইছে আমি মারছে। আর আমি তারা ছুটে গেছে গাছে, আমার বাবা আসলো পিছনে, আমি আর আমার ছেলে, আমি মধ্যে আমার 2 ছেলে 2 সাইডে। তো আপনারা কোন গাড়িতে আসলেন? আমরা আসলাম ম্যাজিকও। ম্যাজিকটা মানে কি গাড়ি দেখা দিছে? মিউজিকটা না স্টার্টিং এর মাঝে হয়েছে আর কি, স্টার্টিং থেকে এই গাড়িটা লাগাচ্ছে আর এইদিকে মানে ইয়েটা হয়েছে আর কি। তো আপনি কি গাড়ির মধ্যে আসলেন? আমি গাড়ির মধ্যে আসলাম, আমি মধ্যে বসে আসলাম আর কি। তো আপনার কে কে আহত হয়েছে? আমার মানে আমার বড় ছেলে আর আমার বাবা। কৈলাসহর থেকে ধর্মনগর যাওয়ার পথে কোনো একটা গাড়ির সঙ্গে কোনো ট্রাকের অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমরা এখানে আইসে প্রায় 9 জন। তারপরে আমরা যা এখানে করার করছি, তবে 5 জনের এই ইঞ্জুরি আশঙ্কাজনক হয়, আমরা তাদের রেফার করতেছি এক্ষুনি জিবিতে। আহত 9 জনের মধ্যে মহিলার সংখ্যা 3 জন। জিবি হাসপাতালে যাদের রেফার করা হয়েছে তারা হলেন ম্যাজিক চালক অলোক দাস, যাত্রী বিনোদ দাস, শান্তি বাসেতি, মাজিদ আলী, কেশব বণিক। এদিকে কৈলাসহর থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত 2টি গাড়ি আটক করেছে। ট্রিপার চালক পলাতক। দুর্ঘটনার মামলা হাতে নিয়েছে পুলিশ। কৈলাসহর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাপুর। লোকসভা নির্বাচনে রাজ্যের 2 আসনে একাই লড়বে আইপিএফটি। বুধবার এক সাংবাদিক সম্মেলনে দলের এই সিদ্ধান্তের কথা জানান সহকারী সাধারণ সম্পাদক মঙ্গলদেব বর্মা। তবে বিজেপি, কংগ্রেস এবং সিপিএম দলের সাথে আন্ডারস্ট্যান্ডিং অ্যালায়েন্স হতে পারে বলেও জানান মঙ্গলদেব বর্মা। পর্যন্ত দল এই সিদ্ধান্তে অনড়। বুধবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে দলের এই সিদ্ধান্তের কথা জানান আইপিএফটির সহকারী সাধারণ সম্পাদক মঙ্গলদেব বর্মা। যেহেতু বর্তমানে রাজ্যে বিজেপি আইপিএফটির জোট সরকার চলছে, তাই বিজেপির সাথে আলোচনার রাস্তা খোলা রাখা হয়েছে। যখন প্রেস মিট করেছিলাম তখন আমাদের স্ট্যান্ড ছিল, আমরা আইপিএফটির পক্ষ থেকে ফরকামিং ইলেকশন লোকসভা 2019, পূর্ব ত্রিপুরা এসটি সংরক্ষিত আসন, পশ্চিম ত্রিপুরা সাধারণ আসন, এই 2টি আসনে আমরা প্রার্থী ঘোষণা করব, 2টি আসনেই কন্টেস্ট করব। সেই স্ট্যান্ড এখনও রয়ে গেছে। তারপর আমরা ওইখানে একটু সংযোজন করতে চাই, যেহেতু আমরা বিজেপি আইপিএফটি অ্যালায়েন্স গভর্নমেন্ট চালাচ্ছি, আমাদের অ্যালায়েন্স পার্টনার বিজেপি যদি ওই ম্যাটারে আলোচনার জন্য আমাদেরকে ডাকেন, সেই আলোচনায় আমরা আমাদের দরজা খোলা রেখেছি। যদি আলোচনা করতে ওনারা সক্রিয় ভূমিকা গ্রহণ করেন, আমরা আলোচনা করব।
মঙ্গল দেববর্মা অভিযোগ করেন, লোকসভা নির্বাচনের জন্য বিজেপি ইতিমধ্যে প্রার্থীর নাম-থাম চূড়ান্ত করে নিয়েছে। রাজ্যের 2 আসনে কারা লড়াই করবেন তাদের নাম-থাম ঠিক করে নিয়েছে বিজেপি শীর্ষ নেতারা। আইপিএফটির নেতাদের সাথে এই বিষয়ে বিজেপি নেতারা কোনো আলোচনাই করেনি, তাই আইপিএফটির একা লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে। ওনারা যেহেতু আমাদেরকে না জানিয়ে এইভাবে এক সাইড ডিসিশন নিয়ে ফেলেছে, তার জন্য আমরাও বাধ্য হয়েছি, আমরাও 2টা আসনেই প্রার্থী দেব। মঙ্গল দেববর্মা সাংবাদিক সম্মেলনে আরো বলেন, শুধু বিজেপি নয়, কংগ্রেস সিপিআইএম দলের সাথেও আইপিএফটির আন্ডারস্ট্যান্ডিং অ্যালায়েন্স হতে পারে। ওইখানে ইলেকশনের সময় মানে আন্ডারস্ট্যান্ডিং অ্যালায়েন্স উইথ এনি আদার পলিটিক্যাল পার্টি, আন্ডারস্ট্যান্ডিং এর নতুবা অ্যালায়েন্স, ওইটা ওয়ার্ড লেখা আছে, ওইটাই হবে। লোকসভা নির্বাচনে আইপিএফটি যদি 2 আসনে একাই লড়াই করে তাহলে পূর্ব ত্রিপুরা আসনটি তাদের দখলে নেওয়ার চেষ্টা করবে। এই নিয়ে বিজেপি ও আইপিএফটি 2 শরিক দলের মধ্যে মতানৈক্যও হতে পারে। এই জন্য 2 দলকে চরম বেগ পেতে হবে, এই আশঙ্কা করছেন তত্ত্ববিজ্ঞ মহল। তবে শেষ পর্যন্ত 2 শরিক দল কোন পথ অবলম্বন করে সেদিকে তাকিয়ে রাজ্যের মানুষ। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবোল। সোমবারের পর বুধবার আবারও উদয়পুরের ত্রিপুরেশ্বরী মায়ের গহনার পরিমাপ করা হয়। 2 দিনে মোট 7টি ট্যাঙ্কে রাখা গহনার পরিমাণ করে 11 কেজি সোনা, 70 কেজি রূপা এবং পাওয়া যায়। উল্লেখ্য, 1949 সালের পর 70 বছর বাদে এবার আবার মায়ের গহনা পরিমাপ করা হয়। অবসরপ্রাপ্ত বিচারক সুব্রত পালের পৌরোহিত্যে গহনা পরিমাপ করা হয়। অবসরপ্রাপ্ত বিচারক সুব্রত পালের পৌরোহিত্যে গহনা পরিমাপের কাজ হয়। উপস্থিত ছিলেন গোমতী জেলা শাসক সুভাষিস বন্দ্যোপাধ্যায়, গোমতী জেলা পুলিশ সুপার AR রেড্ডি সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে এদিন গহনার কাজ চলে। রাতের মধ্যেই গণনা শেষ হবে বলে ধারণা করা যাচ্ছে। মেজারমেন্ট টেস্টিং এর যে কাজটা শুরু করেছি, এর মধ্যে এটা প্রায় শেষের পথে, একটা ট্যাঙ্ক বাকি রয়েছে। তো আমরা খবর পেলাম, চন্দনবাবু বলছিলেন এখানে একজন প্রিস্ট, যিনি কিনা ট্রাস্টি কমিটির মেম্বারও, যে অফিস কক্ষের মধ্যে 2টো সিন্দুক রয়ে গেছে, যেগুলি কিনা অনেক দিন ধরে পরে আছে, এটার মধ্যে কী আছে কেউ জানেন না। তখন আমরা সকলে কমিটির মেম্বাররা সবাইকে ডিসিশন নিলাম যে লাঞ্চের পরে আমরা এখানে এসে 2টোকে দেখব। একটাকে সম্পূর্ণরূপে ভাঙা হয়েছে, এটার মধ্যে কিছু পুরানো রসিদ টসিদভাবে কিছু পাওয়া যায় না, আপনারা সকলে দেখেছেন। আর দ্বিতীয়টার মধ্যে যে প্রথম কম্পার্টমেন্টটাকে সম্পূর্ণরূপে খোলা। আবারও নেশা সামগ্রী উদ্ধার খোয়াইয়ে গোপন সূত্রের খবরের ভিত্তিতে বুধবার সকালে সাদা পোশাকে বিশাল পুলিশ বাহিনী সহ খোয়াই জেলা পুলিশের আধিকারিকরা অভিযান চালিয়ে খোয়াই থানা এলাকার সিপড়াই হাওরের থলবাড়ি স্থিত খোয়াই চাম্পা হাওর রাস্তায় TR 060264 নম্বরের একটি মারুতি গাড়ি আটক করে তল্লাশি চালিয়ে লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ নেশার জাতীয় ট্যাবলেট উদ্ধার করে। পাশাপাশি দীপঙ্কর দাস, কৃষ্ণ মালাকার ও প্রহ্লাদ বিশ্বাস নামে 3 অভিযুক্তকে আটক করা হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন খোয়াই জেলার DIV এর DSP বিনয় কিশোর দেববর্মা। বিষয়টি নিয়ে বিস্তারিত জানালেন খোয়াই জেলার পুলিশ সুপার কৃষ্ণেন্দু চক্রবর্তী। একটা গোপন তথ্যের ভিত্তিতে আমাদের DSP ইন্টেলিজেন্স ব্রাঞ্চ যে আছেন বিনয় দেববর্মা, ও এবং ওর সঙ্গে আরও কয়েকজন অফিসার ছিলেন, তারা একটা গোপন তথ্য পান যে একটা গাড়িতে কিছু ব্রাউন সুগারস এবং সঙ্গে হয়তো আরও কিছু নার্কোটিক ড্রাগ একটা গাড়িতে করে নিয়ে যাচ্ছে এবং এটা টুয়ার্ডস চাম্পাহাওরের দিকে, এরকম একটা খবর ছিল আমাদের কাছে, চাম্পাহাওরের দিকে যাচ্ছে। সেই খবরের উপরে ভিত্তি করে পুলিশের কনস্টেবল পদে ইন্টারভিউ উত্তীর্ণ চাকরি বঞ্চিতদের বিবেকানন্দ ময়দান সংলগ্ন স্থান থেকে সরিয়ে দিল পুলিশ। চাকরি বঞ্চিতদের মধ্যে 4 জনকে তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য আটক করল পুলিশ। চাকরি বঞ্চিত পুলিশের কনস্টেবল পদে ইন্টারভিউ উত্তীর্ণ বেকারদের বুধবার সকালে বিবেকানন্দ ময়দানের সামনে থেকে ভয় ভীতি দেখিয়ে সরিয়ে দিল পুলিশ। বুধবার সকালে তারা মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ না পেয়ে শুরুতে উমাকান্ত একাডেমির সামনে এবং পরে বিবেকানন্দ ময়দানের সামনে জড়ো হয়। এর মধ্যে খবর পেয়ে এসপি অজিত প্রতাপ সিং এর নেতৃত্বে ছুটে আসে বিশাল নিরাপত্তা বাহিনী। সেখানে তাদের ভয়ভীতি দেখিয়ে পুলিশ চাকরি বঞ্চিতদের সরিয়ে দেয়। এমনকি কি কারণে তারা এখানে জমায়েত হয়েছিল তা জানতে তদন্ত স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য সংশ্লিষ্ট 4 জন চাকরি বঞ্চিতকে পুলিশ আটক করে।
সেই কথাই জানালেন এসপি অজিত প্রতাপ সিং। आज यहाँ पे बहुत सारे लोग इकट्ठा हुए थे। बहुत सारे लोग, हमने उनको बोला है यहाँ से चले जाइए आप लोग, उन्होंने बात पुलिस की नहीं सुनी और आर्गुमेंट हुआ। तो हम लोगों ने उनको अभी इंक्वायरी पर्पज़ के लिए डिटेन किया है। 4 लोगों को हमने इंक्वायरी पर्पज़ के डिटेन किया है कि क्यों आए। बाकी सब लोगों को बोला है पीसफुली वो चले जाएँ। अभी तक का डेवलपमेंट यही है, आगे की इन्फॉर्मेशन कुछ भी होता है तो केस लिया जाएगा ये देखते हैं। अभी इंक्वायरी पर्पज़ के लिए डिटेन किया है। कौन से ये लोग? अभी हम लोगों को कुछ नहीं पता है। इंक्वायरी पर्पज़ के लिए डिटेन किया क्यों ये लोग इकट्ठा हुए थे यहाँ पे, पर्पज़ जानने के लिए भी थोड़ा सा हमें वेट करना पड़ता है। थैंक यू। এর মধ্যে সংশ্লিষ্ট চাকরি বঞ্চিত বেকাররা তাদের মধ্যে থেকে ধরে নিয়ে যাওয়াদের অনতিবিলম্বে মুক্তির দাবি জানালেন। এতটুকু আবেদন, যদি আমাদের এটা ছাড়া হয় যে হ্যাঁ তোমাদের এটা ছাড়া হবে, যদি না ছাড়া হয় তাহলে না করে দেখ, আমরা কোনো প্রোটেস্ট করবো না, কোনো জমায়েত করবো না। আমাদের মুখ্যমন্ত্রীর কাছে খালি এটুকুই আবেদন যে আমার এটা যদি ছাড়া হয় তাহলে বলে দেখে তোমরা এটা ছাড়া হবে, আর যদি না ছাড়া হয় না, ঠিক আছে। আর আজকে যেটা হয়েছে, আমরা প্রথমে উমাকান্ত মাঠের এখানে জমায়েত হয়েছিলাম সব যারা আমরা ক্যান্ডিডেট আছি, বাট আমরা ওইখান থেকে বসে যে আমরা রাস্তায় বসেছি, আমরা বেআইনি কাজ করছি। দেন আমি নিজে সবাইকে বললাম যে ঠিক আছে, এটা যেহেতু বেআইনি কাজ, আমরা এখান থেকে চলে যাচ্ছি। দেন ওনাকে বললাম যে স্যার তাহলে আমরা উমাকান্ত মাঠে যে খোলা ময়দান আছে আমরা ওখানে বলবো। তখন যে ওসি ছিল উনি আমাদের কিছু। ঘটনায় সংশ্লিষ্ট বেকার চাকরি বঞ্চিতদের মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনায় রাজধানী আগরতলার বুধবার সকাল ছিল বেশ চাঞ্চল্যকর। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবোল। 18 মোড়া এডিসি ভিলেজের 43 মাইল এলাকায় দুদিনের জোরে এক উপজাতি নাবালিকার মৃত্যু, অপর 2 শিশুর রক্তে ম্যালেরিয়ায় জীবাণু। আক্রান্তদের মুঙ্গিয়াকামী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা চলছে। তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী ব্লকের 18 মোড়া এডিসি ভিলেজের 43 মাইল এলাকায় দুদিনের জোরে আক্রান্ত হয়ে কর্ণ দেববর্মার 10 বছরের মেয়ে সম্প্রতি দেববর্মার মৃত্যু হলো। তবে কি ধরনের জ্বরের ফলে এই সম্প্রতির মৃত্যু হয়েছে তা এখনো পরিষ্কার নয়। একই বাড়ির অপর 2 শিশুর রক্তে ম্যালেরিয়ার জীবাণু পাওয়ায় তাদের মুঙ্গিয়াকামী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা চলছে। ম্যালেরিয়ায় জীবাণু আক্রান্ত 2 শিশুকে সোমবার বিকেলে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে বলে জানালেন মুঙ্গিয়াকামী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার অনিতা দেববর্মা। ওদের প্লাজমোডিয়াম ফালসিফারাম ম্যালেরিয়া তো এখন কি হ্যাঁ ট্রিটমেন্ট আন্ডার ট্রিটমেন্ট আর মেডিকেল সেন্টারে হয়েছে ইমপ্রুভ। কবে নাগাদ আনা হয়েছে তাহলে? গতকালকে বিকালে। এদিকে একই এলাকার অপর আরো এক মহিলার রক্তেও ম্যালেরিয়ার জীবাণু পাওয়া গেছে বলে খবর। এর মধ্যে খোয়াই জেলার জেলা শাসক সহ একটি মেডিকেল টিম 43 মাইল এলাকা পরিদর্শনে যান। সঙ্গে ছিলেন জেলার সহ সভাপতি বিকাশ দেববর্মা। এলাকাবাসীর স্বাস্থ্য অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেওয়া হয়। সেই খোঁজ খবরে কিন্তু ম্যালেরিয়ার প্রাদুর্ভাবের তেমন প্রভাব উপলব্ধিতে আসেনি। তবে এরই মধ্যে কর্ণ দেববর্মার 10 বছরের মেয়ে সম্প্রতি দেববর্মার কি কারণে মৃত্যু হলো তা কিন্তু স্পষ্ট নয়। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল। মুখ্যমন্ত্রীর নির্দেশ বলে কথা, ধর্মনগরে তেল মাফিয়াদের বিরুদ্ধে অভিযানে নামল পুলিশ। নাম ধাম সব জানা সত্ত্বেও তেল উদ্ধারের পরিবর্তে খালি ড্রাম উদ্ধার করে কথা রাখল ধর্মনগর থানার পুলিশ। জানিয়ে পুলিশের ভূমিকায় নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। উত্তর জেলার জেলা সদর ধর্মনগরে তেল মাফিয়াদের বিরুদ্ধে খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন সাংবাদিক। মাফিয়ারা তাকে প্রাণনাশের চেষ্টা করেছিলেন, কিন্তু বরাত জুড়ে প্রাণে বেঁচে যান ওই সাংবাদিক। নানা মহলে আলোচনা সমালোচনা শুরু হতে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব পুলিশকে নির্দেশ দিয়েছিলেন ধর্মনগর থেকে ওই তেল মাফিয়াদের উচ্ছেদ করতে, অবৈধ তেল ব্যবসা বন্ধ করতে। মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে নড়েচড়ে বসে মহকুমা থেকে পুলিশ প্রশাসন। কিভাবে জালে তোলা যায় সেই অনুযায়ী লোক দেখানো অভিযান জারি রাখলেও প্রকৃত তেল মাফিয়াদের টিকিট নাগাল পায়নি পুলিশ। মুখ্যমন্ত্রীর নির্দেশ সে তো মানতেই হবে। সেই অনুযায়ী বুধবার দুপুরে তেল মাফিয়াদের বিরুদ্ধে অভিযানে নামে ধর্মনগরের অতিরিক্ত মহকুমা শাসক জীবন কৃষ্ণ আচার্য, মহকুমা পুলিশ আধিকারিক জ্যোতিষ্মান দাস চৌধুরী, ধর্মনগর থানার ওসি বেনু মাধব দে সহ পুলিশ বাহিনী। এদিন পুলিশ অভিযান চালায় ধর্মনগরের দুর্গাপুরের তেল মাফিয়া আলাউদ্দিন ও নুরুদ্দিনের বেআইনি গোদামে। পুলিশ অভিযান চালিয়ে তেল উদ্ধার না করতে পারলেও 20টি ড্রাম উদ্ধার করে নিয়ে আসে। অভিযোগ উঠেছে এটিও পুলিশের লোক দেখানো অভিযান।
মোটা অংশের মাসোহারার বিনিময়ে অন্যদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশ পালন করতে গিয়ে তেলের পরিবর্তে খালি ড্রাম উদ্ধার করে পুলিশ বীরত্ব দেখিয়েছে। আশ্চর্যজনক বিষয় হচ্ছে নাম ধাম সব জানা থাকলেও আলাউদ্দিন ও নূর উদ্দিনের বিরুদ্ধে কোনো মামলা নেয়নি পুলিশ। ধর্মনগরবাসীর অভিযোগ, ধর্মনগরে তেল মাফিয়াদের দৌরাত্ম্য বহু আগে থেকেই চলে আসছে, তা পুলিশেরও জানা। প্রশ্ন হচ্ছে, তেলের খালি ড্রাম উদ্ধার করে কি মুখ্যমন্ত্রীকে বার্তা পাঠাতেই পুলিশের এই অভিযান, নাকি লোক দেখানো? জানা গেছে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সাংবাদিক আক্রান্তের ঘটনার পর 15 দিনের মধ্যে তেল মাফিয়ার দৌরাত্ম্য বন্ধ করতে নির্দেশ দিয়েছিলেন। সবকিছু বাগে এনে বুধবার পুলিশ ও মহকুমা প্রশাসন অভিযানে নেমে তেলের পরিবর্তে খালি ড্রাম উদ্ধার করে বীরত্ব দেখিয়েছে বলে অভিযোগ উঠেছে। তো এই আলাউদ্দিন এবং নুরউদ্দিন তারা দুই ভাই, তাদের ঘর থেকেই 20টি ড্রাম পুলিশ সিজ করে। এর মধ্যে কি 20টি ড্রাম খালি ছিল না? ওই ড্রামগুলি খালি ছিল, খালি অবস্থা পাওয়া গেছে। আপনার কি মনে হয় স্যার, এই যে খালি ড্রামগুলো মিলেছে, আগে যে শিবিন মেয়ের মতো যারা তেলকারা বাড়ি আছে ওনাদের সঙ্গে ওরা যুক্ত আছে কি না? হ্যাঁ, যুক্ত আছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে এই দোকানেই নাকি আরও 2-3 বার এরকম ড্রাম পেট্রোল সহ আনা হয়েছে, খালিও আনা হয়েছে। ধর্মনগরের দুর্গাপুরে তেল মাফিয়াদের তাণ্ডব চলছে দীর্ঘদিন ধরে। পুলিশ সব জানা সত্ত্বেও কোনো ব্যবস্থা নিচ্ছে না, এ নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তাছাড়া এদিন পুলিশ প্রশাসনের খালি ড্রাম উদ্ধারের ঘটনায়ও একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকে প্রশ্ন তুলেছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ রাখতেই কি লোক দেখানো অভিযান? ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবোল। আবারও সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আবারও স্বাগত। হল্লে বলে চলে যাচ্ছি অন্যান্য খবরে। তেলিয়ামুড়া আনন্দ মার্গ স্কুলের 7ম শ্রেণীর এক ছাত্র আচমকা স্কুল থেকে নিখোঁজ। ঘটনা বুধবার বিকেলে রাতে বিশালগড় থেকে ওই ছাত্রকে উদ্ধার করে পুলিশ, যদিও তদন্তের স্বার্থে মুখ খুলছে না পুলিশ। বুধবার তেলিয়ামুড়া আনন্দমার্গ স্কুলের 7ম শ্রেণীর ছাত্র সৌম্য ভট্টাচার্য আচমকা স্কুল থেকে নিখোঁজ হয়ে যায়। বিকেল 5টা পর্যন্ত সৌম্য বাড়িতে না ফেরায় তার মা ছেলের খুঁজে স্কুলে ছুটে যান। স্কুলের অধ্যক্ষ বলতে পারছেন না সৌম্য ভট্টাচার্য ওই সময় স্কুলে আছে নাকি খেলার মাঠে। সে স্কুলের বাসে উঠেছে কিনা তাও শিক্ষকরা বলতে পারেনি। তখনই ছেলের জন্য কাঁদতে থাকেন মা। আপনি কোন সময় খবর পাইছেন? কয়টা বাজে? হ্যাঁ, সবসময় কটার সময় বাড়িতে যেত? বলতে তারা জানেই না, স্কুলে ক্লাস করছিনি তারা জানে না, কিন্তু তারা বলতেছে ক্লাস করতে খেলার মাঠে গেছে, তারা জানেই না একই খেলার মাঠে গেছে না স্কুলে আছে, তারা বলে কইতেই পারে না। বাসের কাছে গেছি, বাসে স্কুলে বাসে উঠছে না, তাহলে তারা কি বাচ্চাটা বাসে উঠছেনি তারা কইতে পারে না স্কুলে আসছে। আমরা নিলে তো স্কুলে কয়ে নিব যে আমরা নিয়ে গেছি। বাসে কোন সময় নিতে পারেন? বাস তো স্কুল ছুটি হলে বাসে নিয়ে যায়, নিয়ে নেতাজি নগরের গেটের সামনে নামাই দেয়। কত নম্বর বাস দিয়ে যাবো? নেতাজি নগরের বাসটা আমি তো ঘটনা প্রসঙ্গে সৌম্য ভট্টাচার্যের এক সহপাঠীর মা জানান, স্কুল থেকে সৌম্য বাড়িতে আসেনি। স্কুলের অধ্যক্ষ বা অন্যান্য শিক্ষকরা বলতে পারেনি সে কোথায়। শিক্ষকদের এই ভূমিকায় অভিভাবকরা ক্ষুব্ধ। নাম কি বাচ্চাটার? সৌম্য ভট্টাচার্য। কোন সময় হয়েছে ঘটনাটা? ওই তো ক্লাস স্কুল ছুটি হওয়ার পর সে বাড়িতে গেছে না, তারপরে খুঁজতে বেরিয়েছে। তো আপনারা কি মানে কি মনে করছেন? এখন কি এই মুহূর্তে কি বলবো বলো তো? এই সমুখ তো আমার ছেলের সঙ্গে পড়াশোনা করে, আমার ছেলে এক বাস দিয়ে যায়, ও যায় চাকমাঘাটের বাস দিয়ে। ওনার বাড়ি কোথায়? মানে বাচ্চাটার বাড়ি? এদিকে ছেলেকে স্কুলে না পেয়ে সৌম্য ভট্টাচার্যের মা তেলিয়ামুড়া থানায় নিখোঁজ ডায়েরি করেন। অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত শুরু করে। তবে রাতে সৌম্য ভট্টাচার্যকে পুলিশ বিশালগড় থেকে উদ্ধার করেছে। কি অবস্থায় কোথায় তাকে পাওয়া যায় তা তদন্তের স্বার্থে পুলিশ এই বিষয়ে মুখ খুলছে না। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।
ব্রিজ থাকলেও অবস্থা বেহাল, চলাচলের অযোগ্য। দুটি গ্রামের মধ্যে চলাচলের একমাত্র স্টিল ব্রিজটি দীর্ঘ 15 বছর ধরে ভেঙে পড়ে থাকলেও দীর্ঘ বাম আমলে তার সংস্কার হয়নি। ছিনাই নদীর জল পেরিয়েই পারাপার হতে হয় শিশু থেকে বৃদ্ধ সকলকে। বহুবার দাবি তুললেও তৎকালীন সরকার এই ব্যাপারে কর্ণপাতই করেনি। একমাত্র স্টিল ব্রিজটির সংস্কারের অভাবে দুর্দশার শিকার গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের মহন্তপাড়ার জনগণ। নতুন সরকারের কাছে ওই গ্রামের জনগণের দাবি অতি সত্বর ব্রিজটির সংস্কার করে দেওয়া। শুধুমাত্র একটি ব্রিজ সংস্কারের অভাবে বিগত 10-15 বছর ধরে সব দিক দিয়ে ব্যাপ্ত একটি গ্রাম। যোগাযোগের একমাত্র মাধ্যম নদী পথের ব্রিজ ভেঙে যাওয়ায় ওই গ্রামের মানুষ গত 10-15 বছর ধরে নদীর ওপর দিয়েই চলাচল করছে। এত বছর ধরে পুরো গ্রামটি এই সমস্যায় থাকলেও বিগত 25 বছরের বাম সরকারের দৃষ্টি যায়নি ওই অসহায় গ্রামের মানুষদের দিকে। ফলে দুর্ভোগকে সঙ্গী করেই চলতে হচ্ছে এই গ্রামের মানুষদের। এই দুর্দশাগ্রস্ত গ্রামটির নাম মহন্তপাড়া। 17 গোলাঘাটি এডিসি ভিলেজের অন্তর্গত এই মহন্তপাড়া গ্রামে প্রায় 13 থেকে 14 পরিবারের মতো জনজাতির বসবাস। মহন্তপাড়া ও হরিকান্ত পাড়ার মধ্য দিয়ে প্রবাহিত সোনাই নদী, আর এই সোনাই নদী পথেই মহন্তপাড়া গ্রামের জনজাতিদের চলাচলের একমাত্র প্রধান রাস্তা। গত 10-15 বছর আগে সোনাই নদীর ওপর একটি ব্রিজের ওপর দিয়ে চলাচল করতে হতো মহন্তপাড়ার জনজাতিদের। এই গ্রামটিতে একটি নিম্ন বুনিয়াদী বিদ্যালয় রয়েছে, একটি অঙ্গনওয়াড়ি সেন্টারও ছিল। যদিও সাম্প্রতিক বন্যায় সোনাই নদীর ভাঙনে ওই অঙ্গনওয়াড়ি সেন্টারটি নদী গর্ভে চলে যায়। বুনিয়াদী বিদ্যালয়ের পড়ুয়াদেরও ওই নদীপথে ব্রিজ দিয়েই চলাচল করতে হতো, কিন্তু চলাচলের একমাত্র মাধ্যম ওই ব্রিজটি ভেঙে যাওয়ায় গত 10-15 বছর যাবৎ স্কুল পড়ুয়ারা 3 কিলোমিটার ঘুরে বিকল্প পথ দিয়ে বিদ্যালয়ে যাচ্ছে। এছাড়া বছরের পর বছর সোনাই নদীর ভাঙনে নদী যেমন প্রশস্ত হচ্ছে, তেমনি পার্শ্ববর্তী মহন্তপাড়া গ্রামের অনেক জায়গা নদী গর্ভে চলে যাচ্ছে। বিগত বন্যায় এই গ্রামের জনজাতিদের বেশ কিছু রাবার বাগানও নদী গর্ভে চলে যায়। এত কিছুর পরেও বিগত সরকারের কোনো উদ্যোগই ছিল না নদীটি সংস্কার করে গ্রামটিকে উদ্ধার করার। ফলে বছরের পর বছর মহন্তপাড়া গ্রামের জনজাতিরা নদীর জলের মধ্য দিয়েই চলাচল করছে নিজেদের জীবনকে বাজি রেখে বাঁচার তাগিদে। গ্রামের জনজাতিদের এইসব করুণ কাহিনী বর্ণনা করতে গিয়ে জনৈক জনজাতি গ্রামবাসী জানান, নদীপথে চলতে গিয়ে হামেশাই সকালের কাজ বিকালে করতে হয়, অপেক্ষায় থাকতে হয় যখন শেষ বেলায় নদীর গতি দুর্বল হয়ে আসে। তার নষ্ট হয়েছে বলতে আমাদের রাবার বাগান নষ্ট হয়েছে, স্কুল নষ্ট হয়েছে। কোন স্কুল নষ্ট হয়েছিল? আপনার মহন্তপাড়া অঙ্গবাড়ি স্কুল নষ্ট হয়ে গেছে। আপনাদের পাশে যে আরেকটা আপনার প্রাইমারি একটা স্কুল আছে, ওইটা স্টুডেন্ট কি আসতে পারে এখন নাকি বন্ধ আছে? না, আসতে পারে বলতে তো কষ্ট হয় আর কি সমস্যা। স্কুলের যে ছাত্রছাত্রী তারা কিভাবে আসা যাওয়া করে? তারাও তো কষ্ট করে আসা যাওয়া করানো লাগে, ডিউটি তো করানো লাগে, চলে আসা করতেছে। নদীর উপর দিয়ে আসা যাওয়া করানো লাগে। কতদিন ধরে এরকম অবস্থা আছে? কতদিন ধরে বলতে মনে করে এখন 12-13 বছর। আর এই যে আপনার ব্রিজটা আগে ব্রিজ তো ভাঙছে, এবার আগের বছর ভাঙছে, কিন্তু এবার আরো ভালো করে ভাঙছে আর কি। এখন আপনাদের চলাফেরাটা কি ঠিকঠাক হইতেছে নাকি হইতেছে? ঠিকঠাক তো হইতেছে না, মনে করো এখন সকালবেলা কাজে লাগলে বিকালবেলা কাজে যাওয়ান লাগে আর কি, একটু নদী বড় হয়ে গেলে, আচ্ছা জলটা কমিয়ে গেলে। আপনাদের এছাড়া আপনাদের কোনো অন্য কোনো পথ আছে কি? অন্য পথ দিয়ে আপনারা আসা যাওয়া করতে পারেন? অন্য পথ দিয়ে আসা যাওয়া করেন তো মনে করো আমরা ওই পরের রাস্তা দিয়ে পূবের সাইডে দিয়ে যাওয়ান লাগে আর কি। আপনাদের কি এই এলাকার কি একটাই রাস্তা? একটাই রাস্তায়। কতদিন কতটা পরিবার আপনাদের এইখান থেকে আসা যাওয়া করতেছে? আমরা মনে করি আমরা হেপাড়া আসলো, আমরা মহন্তপাড়া আসলো, এখন 12 পরিবার। এইভাবে আমরা পরে ট্রান্সফার থেকে আনার লাগে। আগে তো এখান থেকে টানা হয়েছিল, এখন তো ব্রিটিশ বাঙ্গা, আসা যাওয়ার মধ্যে সমস্যা। আখিমেশ্বরী জনৈক জনজাতি জানান, 10-15 বছর পার হয়ে গেল, এখন পর্যন্ত প্রশাসনের কোনো লোক, এমনকি কোনো বিধায়কই এই এলাকায় পা রাখেননি। থেকে কোনো লোক আইতেছে না এই অবধি। কতদিন ধরে এরকম অবস্থায় আপনারা চলাফেরা করতেছেন? এবার বন্যায় প্রচুর ক্ষতি হয়েছে, অঙ্গনের একটা ভেঙে পড়েছে এবং এই ব্রিজগুলা এপার থেকে ওই পার আসা যাওয়ার বদ্ধ। তো এখানে যে আপনাদের আরেকটা অন্য একটা স্কুল আছে বা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের যে স্কুল বা এলাকার লোকরা কিভাবে আসা যাওয়া করতেছে? মানে অনেক দুঃখ কষ্টে জলের উপর দিয়ে আসতে হচ্ছে। এলাকার যে আপনার যে স্থানীয় যে বিধায়ক, উনি কি এখন পর্যন্ত আসছে নাকি দেখাশোনা করছেন এলাকার থেকে?
বর্তমান সরকার যেন তাদের এই দুঃখ দুর্দশা থেকে মুক্ত করেন। বর্তমানে ওই এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা। এখন দেখার স্থানীয় বিধায়ক এবং বর্তমান সরকার নজরে আসে কিনা মহন্তপাড়ার জনজাতিদের এই করুণ দুর্দশাগ্রস্ত জীবনের চালচিত্র। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল। বুধবার উদয়পুর মহকুমার কাকরাবন থানাধীন শিলঘাটি জমিয়াটিলা জেবি স্কুলে আইপিএফটি দলের এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। ওই যোগদান সভায় সিপিএম দল থেকে ৩৫ পরিবারের ১০৫ জন ভোটার আইপিএফটি দলে যোগদান করে। যোগদান সভায় উপস্থিত ছিলেন নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে সদলে বরণ করে নেন আইপিএফটি সুপ্রিমো তথা রাজস্ব মন্ত্রী এনসি দেববর্মা। এগোতে পারছি না, কিন্তু কাজের যে গতিবিধি তা ক্রমশ আমরা বাড়িয়ে চলছি। ইতিমধ্যে সারা দেশে সংবাদ শেষ করার আগে আবার চোখ রাখবো শিরোনামে। লাগাও চুমুক আসল লিচুর মজা এবার জমুক, ক্লান্তি করে দূর স্বাস্থ্যে ভরপুর রসে টই টম্বুর, মজাদার স্বাদে ভরা স্বাদ। আগরতলা বিমানবন্দরের নামকরণ হলো মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর বিমানবন্দর। উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। লোকসভা নির্বাচনে 2 আসনে একা লড়াই করবে আইপিএফটি, এই সিদ্ধান্তে দল অনড় বললেন মঙ্গল দেববর্মা। $10,323 জন অশিক্ষক পদে নিয়োগ মামলার পরবর্তী শুনানি 18 জুলাই। উদ্যোক্তা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সংরক্ষিত চুক্তি 30 সেপ্টেম্বরের মধ্যে স্বভূমে ফিরছেন মিজোরামের রিয়াং শরণার্থীরা। ভাড়া বৃদ্ধির দাবিতে 6 জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যাচ্ছে বাস মালিকরা। ধর্মঘটকে সমর্থন ছোট গাড়ির মালিকদের। It's 10 o'clock. এখন সংবাদ এই পর্যন্ত। ততক্ষণে চলার পথে সময়ের সাথে মানুষের পাশে হাল্লাবোল।